এমন সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। বছর পর আলো চলে যাওয়ার পর কেটে গেছে 1 বছর। আলো চলে যাওয়ার পর আধার পাগলামি শুরু করে দেয়। সারাদিন শুধু আলোর নাম নিতে থাকে, ঘরে ভাঙচুর করে, আরো বেশি রাগী বদমেজাজি গম্ভীর হয়ে যায়। কাউকে চোখের সামনে সহ্য করতে পারে না, কেউ ওর ধারে কাছে যায় না ভয়ে। আলোকে পাগলের মতো খুঁজেছে, কিন্তু কোথাও আলোর খবর পায়নি। ওর পরিবারের খবর পেয়েছে, আলোর ভাইদের অফিসে গিয়েও কোনো খবর পায়নি। শুধু জেনেছে ওরা নাকি জব ছেড়ে চলে গেছে। পাড়া প্রতিবেশী বন্ধু কেউ আলোর আর ওর পরিবারের খবর দিতে পারেনি। আধারের দাদু আধারের অবস্থা দেখে চোখের পানি ফেলে। আল্লাহ, এই কেমন খেলা খেলছো তুমি? ছেলেটা সেই ছোট থেকে কষ্ট সহ্য করে যাচ্ছে। ছোট থেকে বাবা মাকে পায়নি, এখন একজনকে ভালোবেসেছিল, তাকেও কেন দূরে করে দিলে? আধারের দরজার পাশে দাঁড়িয়ে এসব কথা ভেবে চোখের পানি ফেলে চলে যায়। রুমটা পুরো অন্ধকারে ডুবে আছে। পুরো রুমে আসবাবপত্র ভেঙে চুরে ছড়িয়ে ছিটিয়ে আসে। খাটের সাথে এলোমেলো অবস্থায় হেলান দিয়ে বসে আছে আধার। গায়ে জামা নেই, শুধু জিন্স। সিল্কি চুলগুলো রুক্ষ সূক্ষ্ম হয়ে আছে, চোখের নিচে কালি পড়ে গেছে, চোখ দুটো রক্তের ন্যায় লাল হয়ে আছে। এই কি সেই আধার চৌধুরী যে নিজেকে সব সময় পরিপাটি আর ফিট রাখতে পছন্দ করত? সে আজ সম্পূর্ণ অগোছালো হয়ে গেছে। হাতে বড় একটা আলোর ছবি নিয়ে তাতে হাত বোলাতে বোলাতে বলে, কেন জান পাখি, কেন আমার থেকে দূরে চলে গেলে? ভালোবাসি, কেন করলে এমন? কেন? নিষেধ করেছিলাম, বলেছিলাম আমার থেকে দূরে যাওয়ার চেষ্টাও করো না, তুমি তাই করলে। ভালো ভালো, কতদিন জান পাখি, কতদিন আমার থেকে বাঁচবে? পৃথিবী ছোট্ট, বড্ড ছোট্ট। তোমাকেও তো আমার কাছেই ফিরতে হবে। একবার তোমাকে পাই, তারপর আবার এমন রূপ দেখাবো যে জীবনেও আবার থেকে দূরে যাওয়ার চিন্তা করবে না। কি মনে করেছো তোমার প্রতি আমার কিছু দিনের আকর্ষণ? নো জান পাখি, আকর্ষণ না, এটা নেশা। জান পাখি, তুমি নিজেও জানো না তুমি আমার বিষাক্তময়ী নেশা। আর মানুষ নেশাকে ছাড়তে পারে না। বাবা মাকে আমি আগলে রাখতে পারিনি, কিন্তু তোমাকে আমি ছাড়বো না জান পাখি। তোমাকে আমার খাঁচায় বন্দী হতেই হবে। আজ বা কাল তুমি আমার কাছেই ফিরবে। আধার আলোর ছবি বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। কাল থেকে এক নতুন আধার চৌধুরীকে সবাই দেখবে, যে আগের তুলনায় বেশি রাগী, বদমেজাজি, গম্ভীর আর ডেঞ্জারাস হবে। কানাডা। তাড়াতাড়ি দাও, আমার লেট হয়ে যাচ্ছে তো। তা রোজ তো তাড়াতাড়ি আসিস, আজ কি হলো, এত দেরি কেন হলো? আর বলো না, জগিং করে তাড়াতাড়ি আসছিলাম, কিন্তু ওই নিউ অসহ্য গায়ে পড়া মেয়ে একটা দেখতে ইচ্ছে করে না। আমার সাথে যে ওর কিসের সমস্যা তাই বুঝতে পারি না। রাস্তাঘাটে যেখানেই দেখা হোক আমাকে অপমান করবে। ইচ্ছে করে ওর ওই ঘোড়ার চুলের মতো চুলগুলোকে টেনে সব ছিঁড়ে ফেলি। হয়েছে, থাম। ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বেরিয়ে পড়, না হয় লেট হয়ে যাবি। দেখেছো, ওই ভূতনিটার কথা উঠলেই আমার কোনো না কোনো ক্ষতি হবেই। আলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ে। আলো কানাডা এসে ওর খালামণির বাসায় ওঠে। ওর খালামণি এখানে একা থাকে। একজনকে ভালোবাসতো, তাকে বিয়েও করেছিল, কিন্তু সে তাকে ধোঁকা দিয়েছে। সবচেয়ে বড় কথা, খারাপ কাজের সাথে যুক্ত ছিল, যা রাজিয়া বেগম জানতে পেরে গেছিলেন। তাই তাকে মেরে ফেলতে চেয়েছিল। তার থেকে বেঁচে কানাডায় চলে আসে, আর কখনো ফিরে যায়নি দেশে। আলো কানাডার একটা ভার্সিটিতে ভর্তি হয়। সেখানেই ওর পড়াশোনা করছে। সেখানেই ওর সাবজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছে। বেশ ভালোই জীবনযাপন করছে। আধার নামের কেউ ওর জীবনে ছিল, তাও প্রায় ভুলে গেছে। বাংলাদেশের সাথে আপাতত ওর সমস্ত যোগাযোগ বন্ধ। মাঝে মাঝে ওর খালামণির ফোন থেকে কল করে, তাছাড়া সারাদিন ওর ব্যস্ততায় কাটে। সকালে উঠে, হ্যাঁ, যে মেয়েকে টেনেও তোলা যেত না ঘুম থেকে, সে এখন সকাল সকাল উঠে জিম বা জগিং এ যায়। তারপর ভার্সিটি থেকে ফিরে পার্ট টাইম জব করে। জিম জগিং করে পুরো জিরো ফিগার করে নিয়েছে। এই হ্যালো। কলেজে ঢুকতেই নিজের নামের বিকৃতি উচ্চারণ শুনে মাথাটা গরম হয়ে গেল আলোর। ওটা হালো না, আলো হবে। আলো দীর্ঘশ্বাস ফেলে বলে, ওই এক হ্যালো।
আলো আর কথা বাড়ায় না, মনে মনে বলে, এই বিদেশের মাটিতে আমার নাম জীবনেও ঠিক করে উচ্চারণ করা শোনা হবে না, যত সব। হেই হ্যালো, আজ আমার বেস্ট ফ্রেন্ড আছে। আই এম সো হ্যাপি। ভালো। আলো তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়, চোখের কোণে আসা পানিটাকে মুছে নেয়। আজ তোকে খুব মনে পড়েছে রে রাত্রি, কতদিন তোকে দেখি না, তোর সাথে কথা হয় না। একটা ঝড় সব ওলট পালট করে দিল। আর 3 বছর, তারপর আবার আমি ফিরবো। আশা করি তার মাঝে সব আগের মতো হয়ে যাবে। আলো মনে মনে এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে ক্লাসের দিকে চলে গেল। পরের দিন অনেক দিন পর আজ আধারের রুমের দরজা খুলেছে। আলতাফ চৌধুরী টেবিলে বসে ব্রেকফাস্ট করছিল। সিঁড়ি দিয়ে কারো নামার আওয়াজ পেতেই পেছন ঘুরে উনি অবাক হয়ে যায়। আধার সেই আগের মতো, না তার থেকেও বেশি টিপটপ হয়ে নেমে আসছে। চেহারায় একটু ভেঙে গেছে, কিন্তু তাতে ওর গ্ল্যামার একটুও কমেনি। আগের থেকেও বেশি হ্যান্ডসাম হয়ে গেছে। বাসার মেয়েটগুলো তো হা করে তাকিয়ে আছে। আধার রক্ত চক্ষু নিয়ে তাকাতেই ভয়ে চোখ নামিয়ে ফেলে। আধার টেবিলে গিয়ে বসে। দাদু ভাই তুমি। আধার শান্ত গলায় বলে, গলাটা এত শান্ত আর ঠান্ডা ছিল আলতাফ চৌধুরী নিজেও ভয় পেয়ে যায়। কাপা কাপা গলায় জিজ্ঞেস করে, আলোকে কি তুমি ভুলে গেছো? আধার রক্তচক্ষু নিয়ে ওনার দিকে তাকায়, গম্ভীর আর শান্ত গলায় বলে। আধার টিস্যু দিয়ে হাত মুছে উঠে যায়। আলতাফ চৌধুরী ওর যাওয়ার দিকে তাকিয়ে বলে, ছেলেটা আরো গম্ভীর হয়ে গেছে। আল্লাহ জানে আলোকে যেদিন পাবে সেদিন ওর সাথে কি করবে। আলতাফ চৌধুরী আবার খাওয়াই মনোযোগ দেন। রাত্রি কলেজের গেটে দাঁড়িয়ে আছে। মাথার উপর সূর্যটা তীব্র তাপ বর্ষণ করছে। চুলগুলো ঘামে মুখে লেপ্টে আছে। পিঠের পিছনে জামার কিছু অংশ ভিজে গায়ের সঙ্গে লেপ্টে গেছে। রিকশার জন্য দাঁড়িয়ে আছে। আজ আজ তুই থাকলে কত ভালো হতে রে আলো। হঠাৎ এক রাতে কোথায় চলে গেলি? কোনো খবর নেই। তোকে ছাড়া কেমন সব পাংশে পাংশে লাগে। একটা কলও কি করা যায় না? এইটুকু বিশ্বাসও নেই আমার উপর। রাত্রি বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। 1 বছর হয়ে গেল প্রাণের বান্ধবীর কোনো খোঁজ নেই, এমনকি অনলাইনেও অ্যাক্টিভ নেই। রাত্রি এসব ভাবছিল। এমন সময় একটা গাড়ি এসে রাস্তার পাশের থাকা পানি দিয়ে রাত্রিকে পুরো ভিজিয়ে দেয়। কাল রাতে ভারী বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে পানি জমে গেছে। কাল বৃষ্টি আর এখন দুপুরে শরীর পুড়ে যাওয়ার মতো গরম। এমনি এত গরম, তার উপর রাস্তার নোংরা পানি গায়ে এসে পড়াতে রাত্রির মেজাজ গরম হয়ে গেল। এই দেখে গাড়ি চালাতে পারেন না? নাকি হাতে গাড়ির স্টারিং চলে আসলে রাস্তার হাঁটা মানুষদের মানুষ বলে মনে হয় না? গাড়িটা কিছু দূর যেয়ে আবার ব্যাক করে। তা দেখে রাত্রি ভ্রু কুঁচকে আসে। গাড়িটা রাত্রির সামনে এসে দাঁড়ায়। গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে একজন সুদর্শন পুরুষ। গায়ে সাদা শার্ট, তার উপর কালো ব্লেজার, কালো জিন্স, চুলগুলো স্পাইক করা, হাতে ব্র্যান্ডেড ঘড়ি। রাত্রি এতক্ষণ লোকটাকে এক নজরে দেখছিল। লোকটার কথায় ওর ধ্যান ভাঙে। কিসের সরি? একে তো আমাকে ভিজিয়ে দিয়েছেন, তার উপর সরি বলতে আসছেন। গাড়ি নিয়ে বের হলে নিজেকে কি মনে হয়? কি আমি আমি ঝগড়া করি? আপনি আমাকে ঝগড়াটে বললেন? কি এত বড় সাহস? এই রাত্রিকে ঝগড়াটে বলছেন? আজ তোর একদিন কি আমার যতদিন লাগে। রাত্রি চারপাশে তাকিয়ে কিছু একটা খুঁজে তারপর কিছুটা দূরে পড়ে থাকা ইটের টুকরো হাতে নেয়। তা দেখে লোকটা এক দৌড়ে গাড়ির কাছে গাড়িতে ঠুকে রাত্রিকে উদ্দেশ্য করে বলেই গাড়ি স্টার্ট দেয়। রাত্রি ইটের টুকরোটা লোকটার গাড়ির দিকে ছুঁড়ে মারে। অসভ্য। একটা রিকশা ওর সামনে এসে দাঁড়ায়। রাত্রি তাড়াতাড়ি রিকশায় উঠে পড়ে। আধার নিজের কেবিনে বসে গত 1 বছরের সব প্রজেক্ট অ্যাকাউন্টের হিসাব চেক করছে। কোম্পানি কিছুটা পিছিয়ে পড়েছে, অবশ্য আধার 1 মাসের মধ্যে সেটাকে আবার আগের জায়গায় নিয়ে যেতে পারবে। এমন সময় বাইরে চেঁচামেচির আওয়াজ ভেসে আসে কানে। ব্রু কুচকে সামনে দরজার দিকে দৃষ্টি স্থাপন করে। চেয়ার ছেড়ে উঠে বাইরে যায়। এক জায়গায় গার্ডের সাথে একটা লোক ঝামেলা করছে। আধার সেদিকে এগিয়ে যায়। সবাই ওদের দিকে এগিয়ে যায়। কি সমস্যা? এত চেঁচামেচি কেন হচ্ছে? দেখুন না স্যার,
এই লোকটা জোর করে আপনার সাথে দেখা করতে চাচ্ছে, বাধা দিল, জোর করে অফিসে ঢুকে পড়ে। একটা লোককে আটকাতে পারো না? কিসের গার্ড তোমরা? আধার শেষের কথাটা ধমক দিয়ে বলে। এই আগুন খানকে আটকাবে ইতনি হিম্মত কিসি মে নেই হ্যায়। হা 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 হা। আধার ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে ওর সামনে, পিছন ফিরে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে। ছেলেটার সামনে ফিরেই আধারকে জড়িয়ে ধরে অফিসের সবাই ছেলেটার কাছে হা হয়ে যায়। আধার ওকে সারিয়ে শান্ত গলায় বলে, এসব আমার পছন্দ না। তোর পছন্দের এসব ছিল কবে? তাও আমি করি না। রুমে আয়। আগুন সব মেয়েগুলোকে ফ্লাইং কিস ছুঁড়ে আধারের পিছনে চলে যায়। সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিরে, দেশে কবে আসলি? এই তো কাল, তারপর আজ তোর সাথে দেখা করতে এলাম। কিন্তু আমাদের কলেজের মোস্ট হ্যান্ডসাম চার্মিং বয়ের এমন অবস্থা কেন? কই, আমি তো ঠিকই আছি। শোন, সারা দুনিয়াকে তুই তোর এই মিথ্যের মধ্যে ডুবিয়ে দিতে পারিস, কিন্তু তোর এই মিথ্যে আমার সামনে চলবে না। সো দেরি না করে বল, কি হয়েছে? আগুন একটা দীর্ঘশ্বাস ফেলে শুরু থেকে সব বলা শুরু করে। আধার ওকে সব বলুক, ততক্ষণে আগুনের পরিচয় জেনে আসে। আগুন খান আধারের বেস্ট ফ্রেন্ড। ওরা ছোট থেকে একসাথে দুজনেই বিদেশে পড়াশোনা করেছে। ওদের ভার্সিটিতে মেয়েদের ক্রাশ ছিল ওরা। কেউ কারো থেকে কিছু লুকায় না। আগুনও এখন ওর বাবার বিজনেস সামলাচ্ছে। দেখতে শ্যামলা, হাইট 5'9", বয়স 28, বেশ হ্যান্ডসাম। বাপরে, এত বড় কাহিনী! আমাকে আগে তো বলিসনি। সেই অবস্থা ছিল না। চিন্তা করিস না, তুই ওকে সত্যি ভালোবাসলে ঠিক ও তোর কাছে ফিরবে। আমিও মনে হয় আমার জীবনে কাউকে পেয়ে গেলাম। মানে? আধার প্রকুচকে জিজ্ঞেস করে। সময় হলো বলবো। আগুন রুমে থেকে বেরিয়ে যায়, আবার ফিরে এসে বলে, রাতে সেই পুরনো জায়গায় আর আলোককে খুঁজে পেলে তোর হিংস্র রূপ পুরোপুরি ওর সামনে আনিস না। বেচারি সহ করতে পারবে না। পরিপ্রেক্ষিতে আধার শুধু বাঁকা হাসে। জান পাখি, আগুন ঠিক বলেছে। তুমি আমার সম্পূর্ণ হিংস্র রূপ সহ্য করতে পারবে না। তোমাকে ততটা দেখাবো যতটা তুমি নিতে পারবে। সময় 3 অক্ষরের নাম, কিন্তু এর গুরুত্ব বিশাল, যা কোনো কিছু দিয়ে মাপা যায় না। সময় কারোর জন্য থেমে থাকে না, সে তার আপন গতিতে আপন মনে চলতে থাকে। পিছনে ফেলে যায় হাজারো স্মৃতি, ভালো বা খারাপ সময়ের সাথে সাথে। কেউ তা মনে রাখে, কেউ ভুলে যায়। দেখতে দেখতে কেটে গেল আরো 3 বছর। এই 3 বছরে বদলে গেছে অনেক কিছু। আধার আগের থেকে আরো বেশি রাগী হয়ে গেছে। ওর রাগের সম্মুখে দাঁড়ানোর ক্ষমতা কারো নেই, হয়েছে আরো হিংস্র। ওর কোম্পানিটাকে আরো উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। এখন দেশের টপ কোম্পানি ওর। ওর পাওয়ারের সামনে কেউ কোনো কথা বলতে পারে না। আধার চাইলে এক ইশারায় কারো জীবন তৈরি করে দিতে পারে, আর চাইলে কারো জীবন শেষও করে দিতে পারে। কিন্তু দিন শেষে নিজের ঘরে এক নারীর ছবির কাছে ও সবচেয়ে দুর্বল হয়ে পড়ে। তাকে আজও ভুলতে পারেনি। আধারের বিশ্বাস ওর ভালোবাসাকে এই পৃথিবী একদিন ওর কাছে ফিরিয়ে দিবে। আগুন মানে আধারের পার্টনার ইন ক্রাইম। তার জীবনও এখানে সেট করে নিয়েছে। তার পিছনে দুটো কারণ আছে। প্রথম কারণ, আধারকে এই অবস্থায় ছেড়ে যেতে পারেনি। আর দ্বিতীয় কারণ হলো তার মায়াপরী। সেদিন রাস্তায় ঝগড়া হওয়ার পর আগুন রাত্রির মায়ায় পড়ে যায়। তারপর রাত্রির সব ডিটেলস বের করে রোজ ফলো করা, ওর বাসার সামনে বা বাচ্চাদের দিয়ে চকলেট পাঠানো। কেন ছেলে রাত্রির দিকে তাকালে তাকে আগুনের কঠিন রূপের মুখোমুখি হতে হতো। আধারের মতো না, তবে কমও না। রাত্রিকে আগুনের ফলো করার বিষয়টা খেয়াল করত। প্রথমে এই নিয়ে রাস্তায় দুজনের তুমুল ঝগড়া লেগে যেত। ধীরে ধীরে রাত্রিও আসক্ত হয়ে পড়ে আগুনের। 1 বছর ওদের এমন কাহিনী চলতে থাকে। 2 বছরের মধ্যে আগুন রাত্রিকে প্রপোজ করে। রাত্রি কিছুদিন ভাবার পর হ্যাঁ করে দেয়। তবে দুজন এখনো ইঁদুর আর বিড়ালের মতো ঝগড়া করে বেড়ায়। কিছুদিন আগে ওদের এঙ্গেজমেন্ট হয়েছে। সেদিন রাত্রি জানতে পারে আধার আগুনের বেস্ট ফ্রেন্ড। রাত্রি কিছুটা রাগারাগি করলেও আগুন ওকে আধারের দিকটা বুঝিয়ে বলে। রাত্রি প্রথমে বুঝতে নারাজ হলেও পরে বিষয়টা বুঝে নেয়, আর আধারের সাথে খারাপ বিহেভ করার জন্য ক্ষমাও চায়। 2 দিন পর আলো তার পড়াশোনা কমপ্লিট করেছে। এবার তার দেশে আসার পালা। আধারের নামটা ওর আর মনে নেই, হয়তো আছে মনের গহীনে, যেটা আলো নিজেও জানে না। আলো কানাডায় বসে বাংলাদেশের এক
একটা বড় কোম্পানি জবের অ্যাপ্লিকেশন করেছে। আলো, সব ঠিক আছে? ঠিক মতো মুছিয়ে নিয়েছিস তো? সাবধানে যাস। ওহ, মনি, এত টেনশন করো না তো, কিছু হবে না। আচ্ছা, আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে। তুমি আমাকে নিয়ে অনেক চিন্তা করো, তাই না? হুম, সে তো করবই। তো একটা কাজ করো, আমার সাথে বিডিতে ব্যাক করো। সাথে সাথে রাজিয়া বেগমের মুখটা কালো হয়ে যায়। উনি নিচু গলায় বলে, তা হয় না, আমি এই দেশে আর ফিরে যাব না। লাগেজ বন্ধ করতে করতে আলো বলে, আমি জানি না তোমার সাথে অতীতে কি ঘটেছিল, যার কারণে তুমি সবাইকে ছেড়ে এত দূরে একা একা থাকো, বাট আমি তোমাকে মিস করব। আমিও সাবধানে যাবি, আর মাঝে মাঝে আসবি আমার কাছে। হুম। আলো রাজিয়া বেগমকে জোরে জড়িয়ে ধরে বাইরে গাড়ির শব্দ আসতেই আলো রাজিয়া বেগমকে ছেড়ে দেয়। রাজিয়া বেগম আলোর কপালে ভালোবাসার স্পর্শ দিয়ে দেয়। আলো গাড়িতে উঠে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আলো বেশ খুশি, 4 বছর পর ওর পরিবারের সাথে দেখা হবে। কিন্তু আলো কি জানে খুশির সাথে সাথে ওর জীবনের বন্দি দশাও আসতে চলেছে। 1 ঘন্টা পর আলো এয়ারপোর্টে এসে পড়ে। ফ্লাইটে বসে সিটে হেলান দিয়ে গা এলিয়ে দেয়। আর কিছুক্ষণ তারপর আমি আবার আমার পরিবারের কাছে। কিন্তু এমন কেন মনে হচ্ছে আমি শুধু পরিবারের সাথে দেখা করার জন্য খুশি হচ্ছি না, অন্য কোনো কারণেও আমার মনটা বেশ খুশি। কিন্তু কি, কেন মনে হচ্ছে কেউ আমার অপেক্ষায় আছে, কি জানি। ধরু আলো, এসব ভাবটা ছাড়। তুই শুধু ভাব, কাল সবার সাথে তোর দেখা হবে। ইস, পুচকুটার জন্মের সময় আমি থাকতে পারলাম না, তাতে কি, কাল গিয়ে সারাদিন ওর সাথে থাকবো। আলো এসব ভাবতে ভাবতেই হাতে একটা ম্যাগাজিন নিয়ে পড়তে শুরু করে। আধার নিচের বারান্দায় দাঁড়িয়ে হাতে ওয়াইনের গ্লাস নিয়ে আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে। আজ কেন জানি নিজেকে অনেক খুশি লাগছে। কেন মনে হচ্ছে আমার কাছের কেউ আমার কাছে ফিরে আসছে? কে? তখন ফোনটা বেজে ওঠে। আধার এক ঢোকে ওয়াইন খেয়ে ফোনটা রিসিভ করে। হ্যালো, হ্যাঁ হাসান, বলো। মনে আছে, সকাল 9টার ফ্লাইট তো, আমি সঠিক সময় চলে আসবো। আধার কল কেটে আকাশে চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আজ আরো একটা রাত নির্ঘুমে কাটিয়ে দেয় আধার। 4টে বছরে এমন রাত নেই যে রাতে আধার ঘুমিয়েছে। ঘুমের ঔষধও ওকে ঘুম পাড়াতে পারেনি। পরের দিন আধারের হাতের ঘড়ি ঠিক করতে করতে নিচে নেমে আসছে। পিছনে একজন মেইড ওর পেছনে লাগেজ নিয়ে গাড়ির কাছে চলে যায়। আধার ব্রেকফাস্ট টেবিলে ওর দাদুর কাছে চলে যায়। গুড মর্নিং দাদু। গুড মর্নিং দাদু ভাই। তা আজ কোথায় যাচ্ছ? ইউএস। কবে ফিরবে? কাজ শেষ হলেই। এভাবে আর কতদিন চলবে আধার? আলতাফ চৌধুরী গম্ভীর মুখে বলে। কি, কতদিন চলবে দাদু? আধার খেতে খেতে বলে, তুমি বিয়ে কবে করবে? আলতাফ চৌধুরী গম্ভীর মুখে বলে। দাদু তুমি সব জানো, এ বিষয়ে পরে কথা বলবো। আধার মুখ মুছে চলে যায়। আলতাফ চৌধুরী হতাশার নিঃশ্বাস ছাড়ে। আধারের গাড়ি এসে এয়ারপোর্টের সামনে থামে। আধার গাড়ি থেকে নেমে যায়। চোখে সানগ্লাস, মুখে মাস্ক। হঠাৎ কেউ দেখলে আধারকে চিনতে পারবে না। সামনে পিছনে গার্ডরা ওকে ঘিরে আসে, কারো ওর ধারে কাছে যাবার সাহস নেই। মাঝপথে হাঁটা থামিয়ে দেয় আধার একটা ফোন কলের জন্য। হ্যালো, হ্যাঁ বলো। কেউ কিছু বলল। না না, দরকার নেই, ওকে ছেড়ে দাও, তাতেই হবে। যতটা বলেছি ততটা করো। আধার কল রেখে সামনে এগোতে যাবে এমন সময় কারো সাথে ধাক্কা লেগে তার হাতের কফি তার জামায় পড়ে যায়। মেয়েটা ঠোঁট ফুলিয়ে একবার পড়ে যাওয়া কফি তো একবার কাপে থাকা কফির দিকে তাকিয়ে আছে। হাত পা ছুঁড়ে কাঁদতে ইচ্ছে হচ্ছে আলোর। দেশের মাটিতে পা দিয়ে প্রথম কফির কাপে চুমুক দিতে যাচ্ছিল, তখনই আধারের সাথে ধাক্কা লেগে কফিটা ইন্তেকাল করলো। ঘটনাচক্রে আধার হতবিহ্বল হয়ে যায়। মেয়েটা ঝুঁকে থাকায় মুখ দেখতে পায়নি। সরি, আমি খেয়াল করিনি। রাগে আলোর মাথা ফেটে যাচ্ছে। অগ্নি দৃষ্টিতে আধারের দিকে তাকায়। দুজনেই দুজনকে দেখে চমকে যায়। আলো চমকালো, এত গরমে কেউ চোখে সানগ্লাস, মুখে মাস্ক পরে কি করে ঘুরে বেড়াচ্ছে এটা দেখে। আর আধার চোখের সামনে 4 বছর আগের ভালোবাসাকে দেখে যেন ওর পৃথিবী থমকে গেছে।
নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, সব যেন ভুলিয়ে যাচ্ছে। ওর আশেপাশে কি ঘটছে তার কোনো খেয়াল নেই, সে যেন অন্য দুনিয়ায় বিরাজ করছে। আলো নিজেকে ধাতস্থ করে বলে, এই যে মিস্টার লজ্জাপতি, এভাবে আমার কফি ফেলে দেওয়ার মানে কি? হ্যাঁ, চোখে দেখেন না? ও দেখবেন কি করে? চোখে তো কালো চশমা পরে আছেন। অদ্ভুত লোকজন সব। আপনি কি কথা বলতে পারেন না? বোবা নাকি? আলো কি বলছে তা আধারের কর্ণগোচর হচ্ছে না। সে তো তার তৃষ্ণা মেটাতে ব্যস্ত, কত বছরের তৃষ্ণা, এ যেন মাত্র এই কিছুক্ষণে মিটবে না। আলোর কথা শুনে আধারের বডিগার্ড আলোর দিকে এগিয়ে আসতে নিল। আধার হাতের ইশারায় না করে গার্ডটা ওখানেই থেমে যায়। আলো আর কিছু বলতে যাবে তখনই ওর ফোন আসে। আলো ফোনটা ধরে আধারের দিকে বিরক্তিকর লোক নিয়ে তাকিয়ে হাতে লাগেজ ধরে চলে যায়। আধার যাওয়ার দিকে বাঁকা হাসি দেয়, যা কেউ দেখতে পায় না। আধার হাতের ইশারায় একজন গার্ডকে ডেকে আলোকে ফলো করতে বলে। আধার একবার আলোর যাওয়ার দিকে তাকিয়ে মুখ বাঁকা হাসি দিয়ে হাঁটতে থাকে। ওয়েলকাম জান পাখি, ওয়েলকাম টু মাই কিংডম। আধার কিলার লুকে সামনে এগিয়ে যেতে থাকে। আলো 5 ঘন্টার জার্নি করে চট্টগ্রামে আসে, যেখানে ওদের পরিবার আছে। চট্টগ্রামে আলোর বাবা আর চাচা মিলে শখের বশে অনেক আগে বাড়ি কিনেছিল, যার সম্পর্কে কেউ জানতো না। দরজায় কড়া নাড়তেই হলুদ মরিচ হাতে সুমি এসে দরজা খুলে দেয়। না দেখেই বলে, আমরা কোনো জিনিস নিব না, বিরক্ত করবেন না তো। ভাবি, সুমি ফট করে চোখ মেলে তাকায়, মুখে হাসি ফুটে ওঠে। আলোকে জড়িয়ে ধরে কান্না করে দেয়, তাড়াতাড়ি ভিতরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। মা, মামুনি, বাবা, সাফওয়ান, আয়ান, কোথায় তোমরা? তাড়াতাড়ি এসো, দেখো কে এসেছে। আলোর বাবা আর চাচা কথা বলছিল, মা আর চাচি কিছু জিনিস দেখছিল। সাফওয়ান মেডিকেল কেস নিয়ে কাজ করছিল। আয়ান তার 1 বছরের মেয়েকে নিয়ে বিছানায় বসে খেলছিল। সুমির গলার আওয়াজ পেয়ে সবাই ছুটে আসে। ড্রয়িং রুমে এসে দেখে একটা মেয়ে অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সুমি হাতে করে জুস নিয়ে আসছিল, তখন সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, আরে তোমরা এখানে দাঁড়িয়ে কেন? দেখো কে এসেছে। সুমির কথা শুনে আলো পিছনে ফিরে তাকায়। সবাই আলোকে দেখে চমকে যায়। আলো সবাইকে দেখে হেসে দেয়। আলোর মা দৌড়ে এসে আলোকে জড়িয়ে ধরে, সবাই একে একে এসে ওকে জড়িয়ে ধরে। সবাই আলোকে দেখে কেঁদে দেয়। আরে বাবা, তোমরা কাঁদছো কেন? এখন কি কাঁদার সময়? আলো ওর মায়ের চোখের পানি মুছিয়ে দেয়। কত বছর পর তোকে দেখলাম, কেমন আছিস? আর কেমন শুকিয়ে গেছিস? আরে মা, আমি পুরো ফিট, আর আমি শুকিয়ে যাইনি। জিমে গিয়ে 0 ফিগার করেছি। আলো বেশ ভাব দেখিয়ে বলে, ওর কথার ধরনে সবাই হেসে দেয়। হয়েছে, মেয়েটা এত দূর থেকে আসলো, ওকে রেস্ট তো নিতে দে। আলো কিছুক্ষণ পর রুমে চলে যায়। একটা লোক এতক্ষণ ঘরের ভেতরে সব দৃশ্য আধারকে দেখাচ্ছিল। আধার আলো চলে যাওয়ার পর কল কেটে দেয়। আধার ব্লেজারের একটা বোতাম খুলে সিটে নিজের শরীর এলিয়ে দেয়। বাঁকা হাসি ঝুলে আছে ঠোঁটে। জান পাখি, 4টা বছর তুমি নিজেকে লুকিয়ে রেখেছো, কিন্তু পারলে কি? সে আমার কাছেই ফিরতে হলো। এবার আর পালানোর সুযোগ পাবে না তুমি। তার আগে তোমাকে খাঁচায় বন্দি করব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ জান পাখি। হাসান, আধারের ডাকার সাথে সাথে হাসান এসে হাজির হয়। হাসান, আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিলাম না, খবর কি? এত সময় নেই, তুমি আমাকে এখন নামগুলো বলো আর ওদের ব্যাপারে বলো। হাসান ওর আইপ্যাড বের করে তাতে চাকরির জন্য আসা সিভি গুলোর ব্যাপারে বলতে থাকে। আধার চোখ বন্ধ করে শুনছে। হঠাৎ একটা নাম শুনে ও ছট করে চোখ মেলে তাকায়। কি নাম বললে? আগের মেয়েটার, আবার বলো। আর কিছু বলার আগে আধার হাত উঁচু করে থামিয়ে দেয় আর বলে, এখন থেকে ওকে ম্যাম বলে ডাকবে, আর ওকে ইমেল করে দাও, ওর জব হয়ে গেছে। নো মোর কোয়েশ্চেন, গো। হাসান চলে যায়। আধার বাঁকা হাসি দিয়ে বলে, বাহ জান পাখি, আমাকে কিচ্ছু করতে হলো না, তুমি নিজে এসে আমার খাঁচায় বন্দি হলে। এবার দেখো তোমাকে কি করে নিজের করে নি। আর কোনো রিস্ক আমি নেব না জান পাখি, আমি আসছি। 2 দিন তো পারো উড়ে নাও,
তারপর তোমার ওরা বন্ধ। আলো খেয়ে দিয়ে রুমে এসে একটা টানা ঘুম দিয়ে বিকাল 5টায় উঠে ফ্রেশ হয়ে এসে ল্যাপটপ নিয়ে বসে। ল্যাপটপ অন করতেই ওর কাছে একটা মেইল আসে। মেইলটা অন করে পড়তেই খুশিতে ডান্স করা শুরু করে দেয় আর ঝুড়ে ঝুড়ে চিৎকার করতে থাকে। ডান্স করতে করতে ফট করে পায়ে মোচড় খেয়ে পড়ে যায়। তাও ব্যথার কোনো প্রভাব ওর মধ্যে নেই। খুশিতে পাগল হয়ে যাওয়ার অবস্থা ওর। আলোর চিৎকার চেঁচামেচি শুনে সবাই ওর রুমে হুড়মুড় করে ঢুকে পড়ে। নিচে বসে হাত দিয়ে পা টলছে, কখনো কাঁদছে আবার কখনো হাসছে। ওর এমন কাণ্ডে আলোর মা হা হুতাশ করে বলতে থাকে, আল্লাহ গো, বিদেশ গিয়ে আমার মেয়েটা কি পাগল হয়ে গেছে। সাধু, কি উল্টো পাল্টা বলছি, চুপ কর। এই আলো, তুমি এমন করছো কেন? আরে ভাবি, আগে আমাকে তোলো, পায়ে ব্যথা পাইছি। হাসতে হাসতে বলে। সুমি গিয়ে তাড়াতাড়ি করে আলোকে তুলে খাটে বসিয়ে দেয়। এবার বলো কি হয়েছে। আলো অনেক কষ্টে নিজের খুশি সামলে বলে, আমি আমাদের দেশের টপ কোম্পানি এসি কোম্পানিতে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এসে ব্যবস্থাপক হিসেবে জব পেয়েছি, তাও উচ্চ পদে। জয়েনিং কবে? 2 দিন পর। কিন্তু আলোর মুখটা গম্ভীর হয়ে গেল। কিন্তু কি? কিন্তু অফিস তো ঢাকায়, আমাকে ঢাকা যেতে হবে, তোমাদের ছাড়া আমি থাকতে পারবো না। আলো কান্না ভেজা কণ্ঠে বলে। মেয়ের কাণ্ড দেখে মিসেস সাদিয়া মুচকি হাসে। আলোর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, পাগল মেয়ে, থাকতে হবে না আমাদেরকে ছেড়ে। ভুলেই গেছিস ওইখানে আমাদের বাড়ি আছে, কালই আমরা ওইখানে ফিরবো। সত্যি আপু। আলো বলে খাট থেকে লাফ দিয়ে উঠতে গেলে পায়ের মোচড়ের জন্যে পড়ে যায়। সুমি তাড়াতাড়ি উঠিয়ে খাটে বসিয়ে দেয়। রেস্ট নিতে বলে সবাই বেরিয়ে যায়। ইয়েস, আমরা আবার ঢাকা যাব, রাত্রির সাথে দেখা হবে। ও নিশ্চয়ই অনেক রেগে আছে, সমস্যা নাই, আমি রাগ ভাঙিয়ে নিব। আচ্ছা, ওই সাইকোটা নিশ্চয়ই আমাকে ভুলে গেছে। তাই হবে। আলো এসব ভাবতে ভাবতে নিজেই হাসতে লাগলো। বড় একটা রুমে হাতে ওয়াইনের গ্লাস নিয়ে কাছের দেয়াল ভেদ করে বাইরের কালো আকাশে জলজল করা চাঁদের দিকে তাকিয়ে আছে আধার। মুখে লেগে আছে কিছু ফিরে পাওয়ার প্রশান্তি। এমন সময় আধারের ফোনে একটা ভিডিও মেসেজ আসে। আধার ফোন হাতে নিয়ে ভিডিওটা দেখতে থাকে আর হাসতে থাকে। আর মাঝখানে প্রচুর রাগ উঠলো। ভিডিওটা শেষ হতে ফোনটা রেখে দূর আকাশে দৃষ্টি স্থাপন করবে, বলে, জান পাখি, আমার কাছে আসার জন্য এত উতলা হচ্ছ, চিন্তা করো না, তোমাকে তাড়াতাড়ি নিজের নামে করে নেব। যাও যাও, আবার সেই শহরে তোমার সাথে আমার দেখা হবে। আবার যে ভালোবাসার কাহিনী সম্পূর্ণ হয়নি 4 বছর আগে, তা আমি সেই কাহিনী এবার পূরণ করব। গেট রেডি টু বি মাইন, জান পাখি। হ্যালো গাইস, এর পরের পার্টের জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী পার্টগুলো সবার আগে আপনি দেখতে পারেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে খুব সহজে পান। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার।